আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। স্যার, মেয়েটার জ্ঞান এখনও ফিরেনি, তবে ভালো হয়ে যাবে বলেছে। আপনি একটু বসেন। অনেক সময় থেকে এভাবে দাঁড়িয়ে থাকার আর বলতে না দিয়ে হাতটা বাড়িয়ে চুপ করতে বলা হলো। পাশে আরেকটা ছেলে এগিয়ে এসে চেয়ারটা আর একটু টেনে দিল। আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে না এটা হসপিটাল। কম করে হলেও শতখানেক লোক দাঁড়িয়ে আছে। কিছু লোকের হাতে রাইফেল রয়েছে। হসপিটালে সবাই কাঁপাকাঁপি করছে। ডাক্তার নার্স জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার মধ্যেই উত্তেজনা, না জানি কি হয়। সবার ভয় একজনকে নিয়ে, সে হলো নিভ্রনীল শাখাওয়াত চৌধুরী। নিভ্র এবার ভ্রুতে আঙ্গুল দিয়ে হালকা উঁচু করে বলে ওঠে, মেয়েটার জ্ঞান ফিরলে আমাকে কল করবে। তার সাথে সাথে সবাই হ্যাঁ বলে ওঠে। নিভ্র সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। তার পেছনে পেছনে তার 10-12 বডিগার্ডস। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসে কাজ ভেদ করে শুয়ে থাকা অচেতন মেয়েটাকে দেখতে তাকায়, কিন্তু এবারও মেয়েটাকে দেখা হলো না। এলোমেলো চুলে মেয়েটার মাথাটা অপর দিকে ঘুরিয়ে শুয়ে আছে। হাতে তার স্যালাইন আর রক্তের নল, গায়ে তার সাদা চাদর জড়ানো। নিভ্র বিরক্তি মার্কা মুখ করে হাঁটা ধরে। আবার 2 ঘন্টা আগের কথা মাথায় আসতেই তার মেজাজ প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়। 2 ঘন্টা আগের ঘটনা। নিভ্রনীল শাখাওয়াত চৌধুরী, শাখাওয়াত চৌধুরীর একমাত্র ছেলে। বাবার নাম করা বিজনেসম্যান, দাদার নাম করা মন্ত্রী। তার বাবারা 2 ভাই, একজন বিজনেসম্যান আর একজন মন্ত্রী, এক কথায় মন্ত্রীর গোষ্ঠী। তার বড় চাচার 2 ছেলে মেয়ে, এক ছেলে আফ্রনীল আর মেয়ে রাফানীলি। এই যুগেও তারা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকে। নিভ্র বাড়ির ছোট কর্তা, পেশায় হার্ট সার্জন। ডাক্তার হওয়ার সাথে নাম করা মডেল, দুটো মিলেই বিশাল নাম ডাক্তার। এত কম বয়সে এত নাম চোখে লাগার মতো। ছবির দুনিয়ায় পা দিতে চায় না বলে সে মুভি টুভি করে না, কিন্তু তুখোড় রাজনীতি করে। এটা তার ভালো লাগে। সবই ঠিকঠাক, কিন্তু জেদ, রাগ আর রক্তচটা টাইপের স্বভাব। প্রচন্ড কম কথার মানুষ, একদম কথা বলে না বললেই হয়। সবাই তাকে অভ্র বলেই জানে। বইয়ের মাঝে মুখ গুজে থাকা ছেলে সে, কিন্তু মারামারিতে ওস্তাদ। তবে এটা সে তেমন একটা করে না। যাদের উপর রাগ বেশি তাদের সাথেই এমনটা করে। এই যেমন আজ তার বিরোধী দলের এক লোককে ক্যাম্পাসের মাঠে পিটাচ্ছিল। যদিও ও মারেনি, তার লোকেরা মেরেছে, কিন্তু শেষ বাড়িটা নিজে দিবে বলে হক স্টিক নিয়ে চেয়ারে ছেড়ে দাঁড়িয়ে পড়ে সে। যেই না সে বাড়িটা দেয়, সাথে সাথে কোথা থেকে এক মেয়ে এসে হাজির, আর বাড়িটা মেয়েটার মাথায় লাগে। সাথে সাথে মেয়েটি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এসব ব্যাপারে নিভ্র বেশি নাক গলায় না, কিন্তু তবুও সে মেয়েটিকে দেখতে চায়। কিন্তু এলোমেলো চুলের কারণে আর এক সাইডে রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগেই কোলে তুলে হাঁটা দেয়। আগেই বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা, তাই নিজের ভুলের জন্য এর ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা করেছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছে হয়, তাই সে আবার আসবে বলে ঠিক করে। টিপ টিপ চোখে চারপাশ তাকিয়ে এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় সাফার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হসপিটালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে সেলাইনের নল। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। হঠাৎ কি মনে করে সে মাথায় হাত দিয়ে উঠে বসে। সামনে তাকাতেই এক চিৎকার, ওই মাক্সওয়ালা, আপনি তো আমার মাথা ফাটিয়েছেন তাই না? আপনার সাহস তো কম না। আপনাকে আমি জেলে দিব, আর আমাকে হসপিটালে কেন আনা হয়েছে? এই আপনাদের আবার আমার কিডনি দিকে লোভ নাই তো? হতেই পারে আমার কিডনি বিক্রি করে আইফোন কেনার ধান্দা আছে না? আল্লাহ বাঁচাও, এইগুলো খোলো, আমি যাব। আর মাক্সওয়ালা ভূত, আমি আপনার নামে কেস দিব। আমার বাবা একজন উকিল, তাও নাম করা, সে এ পর্যন্ত একটা কেসও হারেনি। আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। জানেন কত মোটা চালের ভাত হয় সেখানে? জানতে হবে না, গেলেই বুঝবেন। এইসব সুই টুই খুলেন,
ওই গরুর ডাক্তার, এগুলো খোলেন, বাবাকে কল করেন, আমি বাসা যাব। নিভ্র এত সময়ে বকবকানি শুনে এই মাত্র ম্যাগাজিন থেকে মুখ তুলে সামনে তাকায়। সে এক প্রকার বিরক্ত মুখেই তাকায়, কিন্তু মাস্কের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। নিভ্র সামনে তাকিয়ে একটু থমকে যায়। সে ভাবতে পারছে না এই শান্ত কিউট চেহারার পেছনে এত বাচাল এবং ঝগড়টে টাইপের মেয়ে। এটা সে মানতে পারছে না। যেখানে তার নিজের মাই তার সাথে উঁচু গলায় কথা বলে না, সেখানে এই মেয়ে অনায়াসে চিৎকার করে কথা বলছে। সাউন্ড পলিউশন তার একদম পছন্দ না, তবু সে এই মেয়েটাকে কিছু বলতে কেন পারছে না কে জানে। তার মোটেও একে কিছু বলতে ইচ্ছে করছে না। গোলগাল মুখে সাদা বিড়াল ছানার মতো মুখ, নীলাভ চোখের আড়ালে রাগ রয়েছে, চোখা নাকের ডগা লাল হয়ে আছে, ফুলা ফুলো গালের দুপাশে লাল আভা রয়েছে। মাথার ব্যান্ডেজের উপর দিয়ে আবদ্ধ চুলগুলো ক্রমশ উড়াউড়ি করছে, আর মেয়েটা বিরক্তি নিয়ে কোমল হাতে তা সরিয়ে দিচ্ছে। মেয়েটাকে এভাবে স্ক্যানিং করে দেখার পর নিভ্র নিজের ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে নিজের প্রতি বিরক্ত প্রকাশ করে। সে মোটেও এভাবে মেয়েদের দেখার ছেলে না। সাফা আবার চেঁচিয়ে মাথা ঝাঁকা দিয়ে উঠে। এই মাস্কওয়ালা, আমাকে নিজের মোবাইলটা দেন তো, বাবাকে কল করব। আপনারা যে আমার কিডনির পিছনে লাগছেন এটা বাবাকে বলতে হবে না? চোর কতগুলো! এই মেয়ে, পাগল নাকি তুমি? এত কথা কেন বলছো? আর জানো কার সামনে বসে আছো? স্যার রেগে গেলে সমস্যা আছে বুঝলে, জীবন নিয়ে টানাটানি হবে। আমাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছি, আল্লাহ ভাবা যায় কত ডেঞ্জারাস পারসন। আপনাকে তো সবার আগে পুলিশের কেলানি খাওয়াবো মিস্টার ক্যাবলা কেন তো। নিভ্র এবার প্রচুর বিরক্ত। এই মেয়ে কখন থেকে কি সব পাগলের মতো বলছে। সে তার বিয়ে। আরিফকে ইশারায় ডাকে আর বলে ওঠে, মেয়েটার বাবার নাম্বারে কল করো আর ওর চিকিৎসার খরচ দিয়ে দাও। গাড়ি বের করো, আমি যাব। বলেই নিভ্র উঠে দাঁড়াতে সাফা চিৎকার করে বলে ওঠে, এই চোর, পালাচ্ছেন কেন? দাঁড়ান বলছি, দাঁড়ান। নিভ্র এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝড়ের গতিতে সাফার কাছে গিয়ে তার দুপাশে গাল চেপে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বকবকানি শুনছি। আমার সাথে কেউ উচ্চ গলায় কথা বলে না, আর তুমি দেখছি আমাকে চোর বানিয়ে দিচ্ছ। সাবধান, আমার সামনে দ্বিতীয়বার আর যেন তোমাকে না দেখি। মাটিতে পুঁতে দিলেও কেউ খোঁজ পাবে না, তাই দূরে থাকবে। এক প্রকার ছুড়ে দিয়েই নিভ্র বেরিয়ে পড়ল, আর তার সাথে তার দলবল। সাফা এখনো শক্ত হয়ে বসে আছে। তাকে তো কেউ জীবনে এভাবে ব্যথা দেয়নি। কথাটা ভাবতেই তার চোখ জলজল করে উঠছে। এক প্রকার কেঁদেই দিয়েছে সে, আবার কি ভেবে খিলখিল করে হেসে ওঠে। তার সেকেন্ডে এভাবে পরিবর্তন দেখে ডাক্তার সবাই একবেলা ভয় পেয়ে ওঠে, না জানি পাগল হয়ে গেছে নাকি এটা ভেবে। সাফা আবার গভীর মুখ করে পাশের এক ডাক্তারকে বলে ওঠে, মোবাইল আছে? তো দাঁড়িয়ে আছেন কেন? বাবাকে কল করেন। আবুল নাকি পেশেন্টকে অ্যাডমিট করতে গার্ডিয়ান লাগে, জানেন না? নাকি পাল্টো হসপিটাল এটা? নাম কি এই হসপিটালের? অ্যাপেলো হসপিটাল। বাবা গো বাবা, এই পোলা তো দেখি আমার লাখপতি বাপরে ফকির করা ধান্দা আছে। কত টাকা বিল হয়েছে? স্যার পেমেন্ট করে দিয়েছে। কি এত বড় সাহস আমাকে দয়া দেখানো! কি সাফাকে দয়া! শালা মাক্সওয়ালা, তোরে তো দেখে নিমু। কুচি কুচি করে আমি নিজে স্যান্ডউইচ বানিয়ে খামু। তাকিয়ে আছেন কেন? এলেন নাকি? আমি কল করেন বাবাকে। ডাক্তাররা মনে মনে শিওর এই মেয়ের মাথায় গোলমাল আছে, কিন্তু নিজের চাকরি বাঁচাতে হবে। এই মেয়েকে কিছু বললে যদি ডক্টর নিভ্রনীল তাদের চাকরি খায়। যদিও মেয়েটা নিভ্রনীলের কি হয় তারা জানে না, তবে গুরুত্বপূর্ণ কেউ হবে হয়তো। তা না হলে নিভ্রনীলের মতো মানুষ এই মেয়েকে কোলে নিয়ে এই হসপিটালে আনতো না। ভাই, ছাপা তুই পাগল হয়ে গেলি নাকি? আমার তো মনে হয় মাথায় আঘাত লাগে তোর স্মৃতিশক্তি চলে গেছে। তা না হলে চিনিস না জানিস না একটা লোককে কিভাবে খুঁজে বের করবি বল? অবশ্যই পারবো, এটা কোনো বড় ব্যাপার না। বাবা বলেছে যে অন্যায় করে এবং অন্যায় সহে দুজনই সমান অপরাধী, বুঝলি জুমা? আমিও সেই মাক্সওয়ালাকে ছাড়বো না। বিনা কারণে আমার মাথা ফাটিয়ে 15 দিন আমার সবচেয়ে অপছন্দের জায়গা থাকতে হয়েছে। ওকে কি আমি ছেড়ে দিব ভেবেছিস? নো, নেভার, ইম্পসিবল। এবার এক কাজ কর, অভিভাইকে কল দে। আবার অভিভাইয়া কেন? আরে উনি তো ভালো স্কেচ করতে পারে, তাকে দিয়ে ওই মাক্সওয়ালার ছবি আঁকবো। আরে সিআইডিতে দেখিস নাই ওরা কিভাবে স্কেচ দিয়ে মানুষ মানে খুনি
মেয়েদের খুঁজে বের করে, আমি ওই লোকটাকে খুঁজে বের করবো। হসপিটাল থেকে আসার পর থেকে ঝুমার মাথা নষ্ট। বেচারি ভেবেই পাচ্ছে না এই পাগলকে কিভাবে শান্ত করবে। আর সাফা তো সেই হসপিটালে থাকাকালীন থেকেই মাকসালার থেকে নিজের প্রতিশোধ নেওয়ার প্ল্যানিং করছে। ঝুমা চট করে একটা কথা ভেবে আবার বলে ওঠে, সাফা দেখ, যদি উনি নিব্রনীল হয় তবে। আরে নিব্রনীল খুব ভদ্র আর শান্ত প্রকৃতির মানুষ, সে কেন এমন গুন্ডা পান্ডার মতো মারামারি করবে বল? আমি জানি বুঝলি, ওই লোক পাক্কা গ্যাংস্টার টাইপের কিছু, তা না হলে এত লোক নিয়ে কেন ঘুরবে বল? হতেও পারে। ঝুমা নিরাশ গলায় বলে ওঠে। নিভ্রনীল দেশের নামকরা মডেল হওয়ার প্রতি পেপারে ম্যাগাজিনে তার ছবি দিয়ে ভরানো থাকে। সাফা তাকে প্রথম দেখে ছোট মোটো ক্রাশ খেয়েছে, তাই ঝুমা ভেবেছে এর কথা বলে যদি কাজ হয়। যদিও সে জানে তার এই বান্ধবী এই ক্রাশ খাওয়ার কতটা ফাউ। ঝুমা তো নিভ্রনীল বলতেই অজ্ঞান, আর এখানে এই মেয়ে বলে চলবে এর কোনো ঠিক ঠিকানাই নাই। বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে গেছে আজ নিভ্রর। আজ কিছু বিদেশি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার কাজ ছিল, আবার হসপিটালেও যেতে হয়েছে। কলিং বেল বাজাতেই মিসেস ইফতেখার দরজা খুলে দেয়। মাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে একটু অবাক হয় নিভ্র, কিন্তু কিছু না বলেই হনহনিয়ে ভেতরে ঢুকে পড়ে। সোজা ছাদে তার নিজের আলাদা বাসায় চলে যায়। ব্যাপারটা ইফতেখার একটু মন খারাপ করলেও সে অভ্যস্ত। তার একমাত্র ছেলে আজ বহু বছর তার সাথে কথা বলে না, যদিও এর জন্য সে নিজেই দায়ী। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস নিলেন ইফতেখার। অভ্রনীল পানি নিয়ে এসে কাকিমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে ওঠে, জানেমান কাকিমা, কি করো এত রাতে? নাকি চোর খুঁজে বেড়াচ্ছ? অভ্রর এমন মজার কথায় ইফতেখার একটু হাসল। অভ্র ও তো ছেলে কত হাসি খুশি থাকতো, ও আর সবার সাথেই কত মজায় মেতে থাকতো, কিন্তু তার ছেলেটা যে কেন এত গম্ভীর হয়ে থাকে কে জানে। তার তো জানা মতে ছোট ছেলেটা বেশি মজার থাকে, দুষ্টু প্রকৃতির হয়, কিন্তু তার ছেলে। বাকিটা মনে পড়তেই ইফতেখারের চোখে পানি চলে আসে। এসব কিছুর জন্য উনি দায়ী, এটা সে ভালোভাবেই বুঝতে পারছে। কাকির চোখে একরাশ হতাশা আর পানি দেখে অভ্র একটু সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটা সে ভালোভাবেই বুঝতে পারছে, তাই প্রিয় কাকিমার মুখে হাসি ফোটাতে সে এক মজার বাক্য খুঁজতে শুরু করে। কাকিমা, তোমার রান গরু সানা হাসতে তার মানা, সেই সুপারস্টার এসে পড়েছে বুঝি? ইফতেখার আবার অশ্রুসিক্ত চোখে হেসে উঠে বলে, চলে এসেছে, যা খাওয়ার নিয়ে আমি বেড়ে দিচ্ছি, তুইও খাসনি না? এত কেন ভালোবাসিস ওই আকরুটারে? ও ভালোবাসার মানুষ, তাই এত ভালোবাসি বুঝলে? হেই ডাক্তার নির্বাণেল, সাথে আবার সুপারস্টার, এত বই পড়ে কি করবি ভাই? একদিন তো মরেই যাবি বল। অভ্রর কথায় বুকশেলফ থেকে মাথায় কাত করে একবার অভ্রকে দেখে নেয়। কালো ট্রাউজার, লাল টি শার্ট পরে হাত দুটি খাবার প্লেট নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে অভ্র। এই বাসার সবাই মাঝে এই একটা লোকেই তার সবচাইতে প্রিয় আর ভরসার মানুষ। যদিও দাদা, বাবা, বড় মা, রাফা সবাইকে সে মোটামুটি পছন্দ করে, তবে এই ছেলেটাকে ছাড়া তাকে ঠান্ডা করা মুশকিল। অভ্রর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচন্ড বিরক্ত নিয়ে বলে ওঠে, ওই শালা, আর কতক্ষণ তোর প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো? চাকর পেয়েছিস নাকি? বই রাখ আর আমার কাছে এসে এই গাদা গাদা খাবারের প্লেট নিয়ে তাড়াতাড়ি হারি আপ। নিভ্র এবার মুচকি হেসে বই রেখে সামনে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তুই তো আমার ফ্রি চাকর বুঝলি, আমার জামা কাপড়ও ধুয়ে দিস। দেখ কত ময়লা হয়েছে, ইস ঘৃণা লাগছে। তোর মতো এমন স্মার্ট আর প্রফেসর চাকর থাকতেও আমার এমন অবস্থা, কি আর করব বল? তাই নাকি? তা দিস, কালকে ধুয়ে দেব। বলে হেসে ওঠে। এই কালকে তো তোর ফার্স্ট ডে অ্যাট কলেজ। এই এগুলো কেমন কথা? ফার্স্ট ডে অ্যাট কলেজে বহু আগেই পার করে এসেছি, কালকে তো প্রফেসর হিসাবে যাব। যাই হোক, তুই এত পেশা থাকতে ওই পেশায় কেন গেলি আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবি? আরে বুঝছিস না কা, প্রফেসরদের বহু সুন্দর হয় বুঝলি, তার ওপর ফার্স্ট ইয়ারের মেয়েরা তো মাশাআল্লাহ সেই হয়, ওদের পড়াতে যাব বুঝলি।
তুই যাবি মেয়ে পটাতে, এটাও বিশ্বাসযোগ্য? তোর পেছনে তো অলরেডি সুন্দরীদের লাইন লেগে আছে। তুই যে মেয়েদের মাঝে সৌন্দর্য খুঁজস না সেটা আমার জানা আছে, তবে যেটা খুঁজস সেটা বল। মায়া খুঁজে, বুঝলি? আমার জন্য লাইন লেগে থাকলে তোর জন্য তো সুইসাইডও করেছে, তবুও তো তুই ফিরেও তাকাস না। তোর আর আমার সব যখন মিলিয়ে, তবে মেয়ের ব্যাপারও সেম অবস্থা হবে, বুঝলি? না, আমার জীবনে আর যাই হোক মেয়েদের এন্ট্রি নিষেধ। এইসব বলে লাভ নেই, বিধাতা যা কপালে রেখেছে তাই হবে, বুঝলি? আচ্ছা, এটা সেটা বাদ, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। বল। কাকিমার সাথে এভাবে বাজে বিহেভ করা ছেড়ে দে প্লিজ। কথাটি শুনে খাবার মুখে দিতে গেলেও দিল না নিভ্র। খাবারটা প্লেটে রেখে কিছুক্ষণ চোখ বুজে থেকে বলে ওঠে, ওনার কথা আমি শুনতে চাই না, প্লিজ অন্য কথা বল, তা না হলে রুম থেকে যেতে পারোস। অভ্র আর কথা বাড়ালো না। সে জানে এই ছেলেটার আর যাই হোক এই কথাগুলো বলে লাভ হবে না, শুধু শুধু খাওয়াটা মাটি হয়ে যাবে। দুভাই চুপ মেরে খাওয়ার মনোযোগ দিল। সাফার তার বাহিনী নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কপালে তার চিন্তার ভাঁজ। এই ভাঁজেরও কারণ রয়েছে। কারণটা হলো ভার্সিটির গুন্ডাপান্ডা স্টুডেন্ট। এই গুন্ডাপান্ডা লিডার শাহিন নামের এক ছেলে ভার্সিটির প্রথম দিন থেকেই সাফার পেছনে পড়ে আছে। আজের একরফা শায়েস্তার ব্যবস্থা করেছে সে। সাফা নিজের হাতের মার্বেলগুলো ঝুমাকে দেখিয়ে বলে ওঠে, এইগুলো ফ্লোরে ছুঁড়ে দিবি, ওই বদমাশ যখন ধাপাং করে পড়বে। সাব্বির, তুই পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই লাঠি দিয়ে পিছনে বাড়ি দিবি, বুঝলি? সাব্বির নিজের মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, ঠিক আছে। সাফা ঘড়ি দেখছে আর মার্বেলগুলো হাতের মুঠোয় জড়ো করে রেখেছে। কেউ আসার সাউন্ড শুনতে পাওয়া মাত্রই দেয়ালের কোণ থেকে সাফা বেরিয়ে এসে ফ্লোরে মার্বেলগুলো ছড়িয়ে দিল। সামনে থাকা ব্যক্তি সাথে সাথেই দাম করে পড়ে আউস করে শব্দ করে ওঠে। সাফা এবার উপরে তাকাতেই হা হয়ে গেল। এটা কি হলো? আর এই লোকটাই বা কে? সে যাকে ফেলতে চেয়েছে এ তো সে না, তবে এই আবাল আবার কে? নতুন ইংলিশ স্যার নয় তো? কথাটা ভাবতেই সাফা জিহ্বায় কামড় দিয়ে নিজের মাথায় নিজেই হাত দিয়ে একটা বড় ঝাঁকা দেয়। সাব্বির এবার লাঠি নিয়ে পেছন থেকে মারতে যাবে, তার আগে সাফা মাথা ছাকিয়ে মারতে নিষেধ করে। কিন্তু সাব্বির বুঝতে পারছে না কি ইশারা করছে, তাই আবার লাঠি তুলে মারতে যাবে, তার আগে সাফা চেঁচিয়ে বলে ওঠে, আরে মারিস না, উনি সেরকম ওঠে না। বলে এগিয়ে এসে অভ্রর পাশে দাঁড়িয়ে পড়ে। আজ প্রথম দিন ছিল ভার্সিটির ক্লাস নেয়ার। প্রথম ক্লাস ছিল ফাইন আর্টের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের ইংলিশ ক্লাস। আর প্রথম দিনে এমন ভয়ানক একটা ঘটনা হবে অভ্র ভাবতেও পারেনি। কিভাবে ভাববে? এটা তো নার্সারি বা 1-2 ক্লাস না, এটা ভার্সিটির ক্লাস। আর ভার্সিটি তো বাচ্চারা পড়ে না যে এগুলো করবে। অভ্র নিজের কোমরে হাত দিয়ে এখনো চোখ বুঝে আছে। কুল মেজাজে ছেলে হলেও একবার রাগ উঠলে নিজেকে ঠিক রাখতে পারে না সে। এখন তার রাগ উঠেছে তা প্রচন্ড ভাবে। আজ যে এই কাজ করেছে তার কপালে খুব বড় ঝড় আছে। আজ যে কি হবে এটা ভেবেই অভ্র মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা অনুশোচনা ভরা মিষ্টি কণ্ঠ কানে আসতেই অভ্র চোখ খুলে তাকিয়ে স্তব্ধ। তার 27 বছর ক্যারিয়ারে এই প্রথম সে এত সুন্দর কাউকে দেখেছে। এত কিউট মেয়ে হয় নাকি? ফুলা ফুলা গালগুলো আরো ফুলিয়ে হাতটা বাড়িয়ে সাফা বলে ওঠে, আই এম সরি, আসলে এমনটা হবে ভাবতেও পারিনি। এটা আপনার জন্য ছিল না, কিন্তু আপনি হুট করে লাফিয়ে কোথা থেকে যে এলেন, সরি আবার। মাথা নিচু করে হাত বাড়িয়ে বলে ওঠে। অভ্র তাকিয়ে আছে। আশ্চর্য, মায়ায় গড়া এ মেয়ে। সে নিজের চশমাটা পাশ থেকে তুলে দেখে তা এক সাইডে ভেঙে গেছে। তবুও সেটা হাতে নিয়ে আর এক হাত বাড়িয়ে উঠে দাঁড়ায়। সাফার হাত ধরেই উঠে দাঁড়িয়েছে সে। অভ্র এবার কোমরে হালকা ঝাঁকি দিয়েতেই সাফা নিজের হাত ছাড়িয়ে বলে ওঠে, আল্লাহ, এত ভারী কেন আপনি? কি খান বলেন তো? হাত পুরাই ব্যথা হয়ে গেছে। অভ্র এবার পুরাই হা। বলে কি এই মেয়ে? আমাকে ফেলে যে 12টা বাজিয়েছে সেদিকে তার খবরই নেই। এতক্ষণ অভ্রের এই মেয়েকে শান্ত মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে না ভয়ঙ্কর হবে এই মেয়ে। তাই সেও একটু টিচারের মতো ভাব নিয়ে বলে ওঠে, ইউ নো হু অ্যাম আই?
ইয়েস, এত যখন ইংলিশ টেলছেন নিশ্চয়ই আমাদের নিউ ইংলিশ টিচার। তো স্যার আপনাকে স্বাগতম। আর হ্যাঁ, এটার কথা কাউকে বলবেন না। আপনি একটা পেন কিলার খেয়ে নেবেন আর কালকে এসে দাম বলে যাবেন কত আর হবে, 200 বা 300 টাকাই হবে। আমি বরং দিয়ে দেবো, কেমন? আর ভুলেও ক্লাসে পানিশমেন্ট দিয়ে এই ঘটনা শোধ নেবেন না প্লিজ। এটা ভুল করে হয়ে গেছে। আমার আপনাকে এইভাবে ফেলার ইচ্ছে ছিল না, আপনার নিয়তিতেই পড়াটা ছিল। এখন আর কি করার আছে? তবুও আমি কিন্তু সরি বলছি, মাফ করে দিয়েন। অভ্র চোখ বড় বড় হয়ে আছে, মুখে আরো প্রসারিত হয়েছে। কি ডিয়ারিং মেয়ে রে বাবা, ভাবা যায়? অভ্রকে নাকানি চুবানি খাইয়ে চলে গেল। সাফা এক দৌড়ে ক্লাসে ঢুকে গেল, বুকে 2-3 বার থুতুও দিয়েছে। ক্লাস চলায় কালীন সাফায় ভাবটা এমন যে সে অভ্রকে আগে কখনোই দেখেনি। অভ্র কোমরকে যে আধমরা করে দিয়েছে এটা তো তার কল্পনাতেও নেই। সাফার ভাব দেখে অভ্র আরো অবাক। হসপিটাল থেকে বাসায় এসেই নিভ্র শুনতে পায় অভ্রর কোমরে ব্যথা পেয়েছে, তাই উপরে না উঠেই তার কাছে চলে যায়। কোমরে আইস ব্যাগ দিয়ে উপর হয়ে শুয়ে আছে অভ্র। শোয়া অবস্থা থেকেই বলে ওঠে, তা তুই চলে এসেছিস? দেখ না রে, কোমর কি গেছে নাকি আছে? নিভ্র সাদা শার্টের হাতা ভাঁজটা আরো তুলতে তুলতে নিজের টেথিস্কোপটা টেবিলে রেখে অ্যাপ্রনটা খাটের এক পাশে রেখে অভ্রর পাশে এসে বসে পড়ে। ডান হাতটা অভ্রর কোমরে রেখে একটু জোরেই চাপ দেয়। অভ্র প্রায় লাফিয়ে উঠে বসে পড়ে। নিভ্র নিজের শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে বলে ওঠে, তোর কোমর জীবিত আছে, এবার বল ব্যথা কিভাবে পেলি? অভ্র কপাট রাগ নিয়ে বলে ওঠে, শালা এত জোরে চাপ দেওয়ার কি ছিল? ওহ, ওই মেয়ে যতটুকু না ভেঙেছে তুই তোর থেকে বেশি ভেঙে দিলি। আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি। কড়া ঘন্টা 6 মাসের বড় তোর বড় ভাইয়ের সাথে এভাবে বেয়াদবির শাস্তি তো তোকে দিবই। নিভ্র সব কথাকে উপেক্ষা করে চোখ বাঁকিয়ে একটু ঝুঁকে বলে ওঠে, মেয়ে ভেঙেছে মানে? আরে আর বলিস না, আজ ভার্সিটির প্রথম দিনই এক ভয়ঙ্কর মেয়ের সাথে দেখা। মার্বেল ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে একদম ধ্রাম করে। কি যে ব্যথা, তার উপর বলে কিনা সরি বলছি তো, অদ্ভুত। নিভ্রর কেন যেন হঠাৎ করেই হসপিটালে রেখে আসা সেই বকবক করা মেয়েটার কথা মনে পড়ে গেছে। সেনা চাইতেও এমনটা কেন হলো এটা নিভ্র জানে না। নিজেকে এক ঝাঁকিয়ে এসে বলে ওঠে, তুই কি মেয়েটাকে এমনি এমনি যেতে দিলি? তা না হলে আর কি করব? সরি বলার সাথে সাথে বলে দিয়েছে তাকে যাতে আর কোনো শাস্তি টাস্তি না দিই। আর কি করার জানোস, ক্লাসে তার বাপ দেখে আমি নিজেই অবাক। তার বাপখানে এমন আমাকে চিনি না, অথচ আমাকে ক্লাস শুরুর আগেই ফেলে চিৎপাটন করে দিয়েছিল। নিভ্র এবার বিরক্ত নিয়ে উঠতে উঠতে বলে ওঠে, ওষুধ পাঠিয়ে দেবো রহমত চাচার হাতে, খেয়ে ঘুমিয়ে যাস। আর এত বক বক কিভাবে পারিস? অভ্র তো রেগে বলে ওঠে, তুই রোবটের মতো থাকবি দেখে কি আমারও থাকবো নাকি? আর যা, তুই টায়ার্ড মনে হয় আজ। কটা অপারেশন করেছিস? 2টা। যা ফ্রেশ হ, আমি খাবার নিয়ে আসি। এই না, তুই ঘুমা, আমি নিজেই খেয়ে নেব। আর মেয়েটাকে মাথা থেকে ঝাড়। বলেই নিভ্র রুম থেকে নিজের রাখা জিনিসগুলো তুলে রুম ত্যাগ করলো। অভ্র বসে বসে ভাবছে, এই ছেলের যে কি হবে, আজ তো একটা নিরামিষ। স্যার, ওই মাশফিকে পাওয়া গেছে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। আপনি কি সেখানে আবার যাবেন? নিভ্র চেয়ারে ঠেলে উঠে দাঁড়ায়। বেশ কিছুদিন আগেই এক হ্যাকার তার বাবার কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু তথ্য হ্যাক করেছে। এতে তার বাবার বেশ ক্ষতি হয়েছে, যার কারণে সে তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আগেরবার তার সাথে বেইমানি করে বিপক্ষ দলকে খবর দিত যে তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পাওয়া গেছে। নিভ্রর মনে হচ্ছে সেখানে ভালো ছাত্রগুলোর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এইসব অপতথ্যগুলোর জন্যই মুখোশ পরে সেখানে লুকিয়ে থাকাই এদের কাজ। ছাত্রকেও কিছু বলবে না এটা জানে, তাই এই পদ্ধতিতে অ্যাপ্লাই করেছে এরা। এদের একটা শিক্ষা তো দিতেই হবে। নিভ্র একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, অবশ্যই যাব, তবে অব্র যাতে না জানে আমি সেখানে গিয়েছি, যেহেতু ও সেইখানকার প্রফেসর। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার। বলে আরিফ বেরিয়ে গেল। নিভ্র নিজেকে রেডি করছে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস, হাতে গ্লাভস, কালো জ্যাকেট, পায়ে বুট পরে সেও বেরিয়ে পড়েছে। গন্তব্য বিশ্ববিদ্যালয়। তার সাথে সাথে তার বিশ্বস্ত বডিগার্ডস টিমও বেরিয়ে পড়ল।
সাফা রেডি হয়ে ভার্সিটি আসতেই সেই ছেলেটার সাথে দেখা যে তাকে বিরক্ত করে। সাফা প্রচন্ড রাগ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেছে। ছেলেটা পিছনে পিছনে কিছু দূর যাওয়ার পরে অভ্রকে দেখে সরে দাঁড়ায়। শত হোক স্যার মানুষ। সাফা হাঁটছে, একটু আনমনেই। হুট করে কেউ সামনে আসায় সে ডান পাশে সরে গেছে। তার সাথে সাথে ছেলেটাও ডান পাশে সরে গেল। সাফা আবার বাম পাশ হতেই তারও সেম অবস্থা। সাফা এমনিই রেগেছিল, তার উপরে এই লোকের কাজ দেখে সে আরো বিরক্ত। তাই রেগে তাকাতেই অভ্রকে দেখতে পায়। অভ্র একটু ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাফা বিরক্ত নিয়ে একটু জোরপূর্বক হাসি দিয়ে বলে ওঠে, কি চাই স্যার? অভ্র অবাক। মেয়েটা স্যারকে জিজ্ঞেস করছে কি চাই। হোয়াট এ স্টুপিড টাইপের প্রশ্ন, যার সম্মুখীন এই পর্যন্ত সে হয়নি। আসলে কোনো মেয়েটাকে এমন প্রশ্ন করেনি। সব সময় দেখলেই গায়ে পড়ে মেয়েরা, কিন্তু এ তো তাকে প্রশ্ন করছে। অভ্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, কিছু না। তাহলে এমন ডান বাম করছেন কেন? তুমিও তো করছো। আরে স্যার, আপনি আগে করেছিলেন, আমি না। তাও আবার সরি। আমার তো মনে হয় আমার সারা জীবনটা সরি বলতে বলতেই শেষ হয়ে যাবে। আপনিই বলেন, আপনার সাথে দেখা হচ্ছে 2 দিনে আমি কতবার সরি বলে ফেললাম। উফ, ভালো লাগে না। বলেই পাশ কাটিয়ে হাঁটা দিল। অভ্র হা করে তাকিয়ে আছে। মেয়েটা অদ্ভুত, সবার থেকে আলাদা, ব্যক্তিত্ব নিয়ে তৈরি। তার দেখা দুটি অদ্ভুত মানুষ হলো, এক নিভ্র আর এক এই মেয়ে। তবে দুজনেই ব্যক্তিত্বই ভিন্ন। একজনের চুপচাপ স্বভাবের আর একজনের মনে হয় মুখ দিয়ে খই ফোটে। সামান্য আশপাশ নিয়েও সে এক গাদা কথা বলে গেল। ব্যাপারটা ভাবতেই অভ্র হেসে দিল। আজ আর ক্লাস নিবে না। বাসা থেকে কল করা হয়েছে, তাকে নাকি আজ বাসায় থাকতে হবে। মাঠের বিশাল ময়দানে নিভ্র চেয়ারে বসে আছে, আর তার সামনে হাঁটু কেড়ে বসে আছে মুশফিক। মুখ দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে তার। নিভ্র পায়ের উপর পা দিয়ে বসে বসে দেখছে সব। তার লোকেরা ইচ্ছা মতো পিটিয়েছে মুশফিককে। রক্তে সারা শরীর একাকার অবস্থা। এজন্য এক ভয়ঙ্কর দৃশ্য। তবে তার নিভ্রের কাছে মনে হচ্ছে না। সে নিজের মতো তাকিয়ে আছে। সাফা স্কেচ বানিয়ে ফেলেছে এবং সেটার সাথে নিয়ে নিয়ে ঘুরছে। ক্লাস শেষে বাইরে আসতেই বিশাল ভিড় দেখলো, তবে মাঠে না তার আশেপাশে। সাফা বিস্মিত কণ্ঠে বলে ওঠে, জুমা দেখ, ভার্সিটির ক্যাম্পাসে মাহফিল হচ্ছে। ঝুমা চোখ বুলিয়ে দেখে বলে ওঠে, আরে আবাল, ওটা মাহফিল না মারামারি হচ্ছে? সাফা চোখ মুখ মুহূর্তে চকচক করে ওঠে। মাঝারি ঝগড়া এগুলো তার দারুণ লাগে দেখতে। যদিও বাবা বলে এগুলো খারাপ, খারাপ তো খারাপ, তাকে সে তো শুধু একটু দেখবে। কিন্তু বাবা এটা মানতে নারাজ, তাই সে বাবার প্রতি প্রচন্ড বিরক্ত। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই সে এগিয়ে গেল। তার পেছনে পেছনে ঝুমাও এই চেঁচিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হলো। সবাই এক এক করে যান নিয়ে পালাচ্ছে। কিন্তু সাফা নিজের কৌতূহল নিয়ে আরো এগিয়ে যেতেই নিভ্রকে দেখেই তার মেজাজ বিগড়ে যায়। ব্যাগ থেকে স্কেচ বের করে একটু খুঁটিয়ে দেখে, তা আবার ব্যাগে ঢুকিয়ে ঝুমাকে বলে ওঠে, পেয়ে গেছি রে ঝুমা, পেয়ে গেছি। সাব্বির কই, শালারা ডাক। ঝুমা অবাক হলেও বলে ওঠে, ওই তো সাব্বির। কেন? ওরে বল একটা স্টিক নিয়ে আসতে। কেন? ও এত প্রশ্ন করিস না তো, যা করতে বলছি তাই কর। ঝুমা সাব্বিরকে বলে একটা স্টিক নিয়ে এলো। আর সাফা ভিড় ঠেলে রাইফেল হাতের মানুষদের পেছনে ফেলে নিভ্রের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাকে এভাবে ভেতরে ঢুকতে দেখে প্রায় উপস্থিত সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসবে প্রায়। নিভ্রনীল আজও মাস্ক পরেছে। সাফার হাতে হকি স্টিকটা সে এবার ক্রমাগত ঘুরাতে শুরু করে। রাগে তার মুখশ্রী লাল আভায় ফুটে উঠেছে। প্রচন্ড রাগ নিয়ে সে তার হাতে স্টিকটা দিয়ে নিভ্রনীলের মাথায় আঘাত করে। নিভ্র নিচের জায়গা থেকে দুপা পিছিয়ে পড়ে। তার মাথাটা হালকা কাত করে পড়ায় সানগ্লাসটা একটু ঝুঁকে পড়ে। বাড়ি দেওয়ার সাথে সাথে সাফার মাথায় 10-12টা রাইফেল অনায়াসে উঠে গেল। সাফা একবার উপরের দিকে তাকিয়ে আবার নিভ্রের বরাবর মুখ করে তাকিয়ে থাকে।
মা বলেছিল ভয়কে জয় করতে সাহস লাগে। রাতে ভূতের মুভি দেখে সে ভয় বাবা মায়ের মাঝে গুটিসিটি মেরে ঘুমানোর সময় মা বলতো ভয় পেলে পেছনে তাকাতে নেই, তাহলে বিপক্ষ দল দুর্বল ভাববে, তাই সেও তাকাবে না। তাই নিভ্রের দিকে তাকিয়ে আছে। নিভ্রের মাথায় এক সাইডের রক্তে গড়াগড়ি হচ্ছে, তবুও সে স্ট্রং। ডান হাত তুলে ইশারায় রাইফেলগুলো নিচে নামাতে বলে তারা রাইফেল নামাতেই সাফা এক বিস্তর হাসি দিয়ে বলে ওঠে, এবার হলো ইকুয়াল ট্রিট ফর ট্রিট। এরপর নিভ্রের হাত টেনে তাতে কিছু টাকা দিয়ে আবার বলে ওঠে, 10,000 আছে, এর বেশি আর লাগবে না। আপনি নিজে ট্রিটমেন্ট করিয়ে নিন। ভিলেন বাবা বলেছেন অন্যায় যে করে এবং যে সয় সকলে সমান অপরাধী, তাই আমি আপনার পাওনা দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করলাম। আমাকে মেরেছেন, এবার আমিও মেরেছি, তো শোধ বোধ। আর হ্যাঁ, এতই যখন নিজেকে শক্তিশালী মনে হয় তবে এইসব চেলাপেলা রাখার কি আছে বলেন তো? আমার তো মনে হয় আপনি নিজে কিছু করতে পারেন না, শুধু এদেরকে দিয়ে রাখেন। আসলে বীর সেই যে বডিগার্ড নিয়ে ঘোরে না, বুঝলেন? ফ্রিতে জ্ঞান দিলাম, কাজে লাগতে পারে। টাটা। কথাটা বলে স্টিকটা ফেলে দিয়ে নিজের গায়ের ওড়নাটা উড়িয়ে দিতেই নিভ্রের চোখে মুখে রেশম পালকের মতো তা আছড়ে পড়ে। ঝাপসা চোখে নিভ্র সাফার দাঁত কেলানো হাসিটা দেখতে পেল। তারপরে সাফা ভিড় ঠেলে আবার চলে গেল। এত লোকের ভিড় থেকে বেরিয়ে এসে এক স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর এক হাসি হাসলো। মনটা কেমন নেচে নেচে উঠছে, ফুরফুরে মেজাজে লাগছে তাকে। মনে মনে ঠিক করেছে ঝুমা, মুক্তা, শিরিন, সাব্বির আর অভি ভাইয়াকে ট্রিট দিবে। নিভ্র এখনো দাঁড়িয়ে আছে। তার মতো প্রভাবশালী ছেলেকে একটা পুচকি মেয়ে এভাবে মেরে যাবে, ব্যাপারটা তার লোকেরা স্বপ্নেও ভাবেনি। তাদের এটা ভেবেই ভয় লাগছে, না জানি এই রক্তটা ছেলে তাদের কি হাল করে। কিন্তু নিভ্র তেমন কিছুই করলো না। সে একদৃষ্টি নিক্ষেপ করেই চলেছে সাফার দিকে। সাফা তো বহু আগেই গায়েব, কিন্তু নিভ্র এখনো তাকিয়ে আছে। নিভ্রের হঠাৎ মাথা ঘুরে উঠেছে, সে দাঁড়াতে পারছে না। কিছু সময়ের মাঝেই সে মাঠে পড়ে যায়। তার লোকেরা তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসে। টিপ টিপ করে চোখ খুলতেই নিভ্র নিজের পরিবারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এত মানুষের মাঝে একজনকে তার দৃষ্টি কেড়েছে। সে হলো মিসেস ইফতেখার। স্বামী সাখাওয়াতের এক বাহু চেপে সে কেঁদেই চলেছে। তার বিপরীত পাশেই তার বড় মা আর বড় বাবা দাঁড়িয়ে। সামনের সোফায় দাদা বসে আছে। নিভ্র এবার চোখ বুলালো তার দুই পাশে। তার দুপাশে অভ্র আর রাফা দাঁড়িয়ে আছে। রাফার চোখ মুখ দিয়ে ফুলে গেছে। এই মেয়েটার নিভ্রের প্রতি ভালোবাসার প্রখর। ভাইকে যে সে সত্যি খুব ভালোবাসে, এটা নিভ্র এবং অভ্র দুজনেই জানে। অভ্র গভীর মুখে চশমার মাঝ থেকে নিভ্রকে পর্যবেক্ষণ করেই চলেছে। নিভ্র এবার হালকা নড়ে বলে ওঠে, জীবিত আছি, এত টেনশনের কিছু নেই। অভ্র তার সব রাগ নিয়ে নিভ্রের জামার কলার ধরে তাকে বসিয়ে দিতে বলে, শালা হারামি, তুই কি আমার ভার্সিটিতে মারামারি করতে গেছিলি নাকি? এমন অবস্থা হলো কি করে জানোস? একদিন তুই অজ্ঞান ছিলি। নিভ্র ভাবলিসেন ভাবে বলে ওঠে, তো ছিলাম আর কি, এত হাইপার হওয়ার কি আছে? আর সবাই এত কান্না জুড়ে দিয়েছে কেন? আমি কি মারা গেছি নাকি? ফাইজলামি হচ্ছে এখানে? অভ্র রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, ফাজলামি তো তুই করস। ভাই বলবি তোর আর আমার মাঝে এত মিল কেন? মানে খুব স্বাভাবিক। ছোট থেকে দেখছি তুই সব সময় এক ধাপ এগিয়ে। আমি ক্লাসে সেকেন্ড হলে তুই ফার্স্ট। আমি দাবিতে চান্স পেয়েছি আর তুই মেডিকেল। আমি অক্সফোর্ডে কোর্স করার সুযোগ পেলে তুই হার্ভার্ডের সুযোগ পাস সার্জারি নিয়ে গবেষণা করার। সারা জীবনে তুই এত এগিয়ে কেন থাকস বলবি? নিভ্র বিরক্ত হলো, কিঞ্চিত চোখ কুচকে অভ্রর দিকে তাকালো। বেশি কথা বলা বা শোনা তার মোটেও পছন্দ না, কিন্তু এই অভ্রটা সব সময় অতিরিক্ত কথা বলে, তাই মাঝে মাঝে তার এর প্রতি বিরক্ত আসে। অভ্র নিজেকে এভাবে তাকাতে দেখে আবার বলে ওঠে, আরে ভাই এভাবে তাকাচ্ছিস কেন? আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস হচ্ছে না? দেখ, কাল আমি কোমর ভেঙে আধমরা করে বিছানায় শুয়েছি, আজ তুই মাথা ফাটিয়ে হসপিটালে বেডে লিপটে গেলি। আজব না? আচ্ছা আমাকে তো মেয়ে ফেলেছে, তোকে কি এভাবে মেরেছে বলবি? মানে দ্য মোস্ট ফেমাস মডেলকে কি এভাবে মারার সাহস পেয়েছে বলবি?
তার চাইতে বড় কথা, তোর মতো ডেঞ্জারাস রাজনীতিবিদ যার কাছে মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়, যার আগে পিছে 16 থেকে 17টা গার্ডস থাকে, তাকে কিভাবে কে মেরে গেল বলতো? তবে ভাই, সে যেই হোক, বিশাল কলিজার অধিকারী। অভ্রর কথা শুনতেই নিভ্র সাফার কথা মনে পড়ে গেছে। সাথে সাথে তার চোল শক্ত হয়ে এলো, চোখ লাল হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করতেই স্যালাইনের নলে রক্ত উঠে গেল, যা মুহূর্তে অভ্রর চোখে পড়ে গেল। সাথে সাথে ডক্টর বলে চেঁচিয়ে উঠল। নিভ্র রেগে আছে, এটা বেশ ভালো করে বুঝতে পারছে অভ্র। নিভ্রের দাদা মাহবুবুল এগিয়ে এলো আর বলে ওঠে, নিম্র, দাদুভাই এমন করছে কেন? কে তোমাকে মেরেছে আমাকে বলো, আমি তাকে প্রচণ্ড শাস্তি দেব, দরকার হলে মেরে পুঁতে দেব, তবুও শান্ত হও। কাউকে কিছু করতে হবে না, এখন সবাই বাইরে যাও, আমি একা থাকতে চাই, জাস্ট লিভ মি অ্যালোন। নিভৃত চিৎকারে হসপিটালের সবাই একবেলা কেঁপে ওঠে। মুহূর্তে রুম ফাঁকা হয়ে গেছে। নিভ্র চোখ বন্ধ করতে সাফার ওড়না দুলানো হাসির ছবি ভেসে ওঠে। সাথে সাথে সে ঠাস করে চোখ খুলে তাকায়। একটা জোরে শ্বাস নেয় সে। সাফা সোফার উপরে পা গোল করে বসে আছে, তার এক হাত গালে, ঠোঁট উল্টে সে চিন্তায় মগ্ন। তার মাথায় একটা কথাই ঘুরছে, সে তাকে মেরে এসেছে, সে কেমন আছে? এভাবে মারা কি ঠিক হয়েছে? আচ্ছা, লোকটা যদি মারা যায় তবে কি হবে? কথাটা ভাবতেই সাফার মাথা ঘুরতে শুরু করে। সবাইকে যতটা সাহস দেখায় ততটা সাহসী সাফা নয়। দরজায় বেল পড়ে। সাফা মৃদু হেঁটে দরজা খুলে দেখে তার বাবা দাঁড়িয়ে। শারিক ভেতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আমাজনের কি মন খারাপ? সাফা চকিতে তাকায়। তার ধারণা ছিল বাবা এগুলো বুঝে যাবে, যদিও তার মন খারাপ হলে তিনি চট করে ধরে ফেলে, তবুও এটার ধরে ফেলতে পারবে ভাবেনি। সাফা সহজ হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, না তো বাবা, চলো তোমার এই কালো ইউনিফর্মটা খুলে দেই। শারিক মেয়ের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর মেয়ের কাছে দাঁড়াতেই সাফা বাবার কালো জামাটা খুলে দিল। সাফার পরিবার খুবই ছোট, মা ছিল, এখন নেই। এক দুর্ঘটনায় সাফা নিজের প্রাণপ্রিয় মাকে হারিয়েছে। এখন বাসায় বাবা আর সে থাকে, বুয়া এসে কাজ করে দিয়ে যায়। সাফার রান্নায় একদম ঢেঁড়স। বাবা মেয়ে ছোট পরিবার তাদের। ডাইনিং টেবিলে সাফা পাগুলো চেয়ারে গুটিয়ে বসে আছে, প্লেটে খাবার নাড়াচাড়া করছে। তা দেখে শারিক বলে ওঠে, আমার কি হলো বলো তো? খাবার নাড়ছো কেন? মন খারাপ নাকি? আচ্ছা বাবা, কেউ আমায় অন্যায়ভাবে মারলে আমার কি করা উচিত? মেয়ের এমন কথায় শারিক অবাক হলো। অবাক হয়েই বলে ওঠে, তোমাকে কেউ মেরেছে আম্মা? ওই দিনের ব্যথাটা তুমি পড়ে গিয়ে পাওনি? সাফা মনে মনে নিজেকে একটা বকা দিল। তার বোঝা উচিত ছিল বাবা উকিল, আর এই উকিল মানুষগুলো কেরি পাঠকের মতো। সামান্য ক্লু থেকে সম্পূর্ণ কেস সলভ করে ফেলাই এদের ধর্ম। তবুও সাফা কথা ঘুরিয়ে বলে ওঠে, আরে বাবা, আমি এমনি বলছি, তুমি বলবে কি না বলো। বলবো, অন্যায় ইচ্ছে করে এবং সহায় দুজনই সমান অপরাধী। তবে হ্যাঁ, অন্যায়কারী যদি অন্যায়টা ইচ্ছে করে করে তবে এবার খাবার খাও। সাফা মনে মনে খুশি হলো। তার ধারণা নিভ্র ইচ্ছে করেই তাকে বেড়েছে। সাফা রিক্সা থেকে নেমেই একটু ডুলে ডুলে হাঁটছে। ভার্সিটির গেটের সামনে আসতেই সে ভার্সিটির সামনে বড় কৃষ্ণচূড়া গাছের দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে ফুল গুনছে। অভ্র গাড়ি পার্ক করে এসেই দেখে সাফা উপরের দিকে তাকিয়ে আছে, তাই সে একটু এগিয়ে এলো। গলা হালকা কিসে সাফাকে অ্যালার্ট করার চেষ্টা করছে, কিন্তু সাফা তো সাফাই, ও এখনো হা করে তাকিয়েই আছে। উল্টো বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই যে হন, কাশি দেওয়ার হলে দূরে গিয়ে দেন, কানের কাছে খ্যাক খ্যাক করছেন কেন? অভ্র এবার বলে ওঠে, তা কয়টা ফুল ধরেছে? সাফা আনমনেই বলে ওঠে, আর বলিও না, এত এত ফুল কি আর গোনা যায়? আমি তো শুধু দেখছি, কি সুন্দর ফুল না? সাফা এবার পাশ ফিরেই একটু অবাক হয়ে তাকায়। অভ্রকে খুঁটিয়ে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আসা যায় না বুঝি? আরে সেটা বড় কথা না, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন এটা বড় কথা। যাই হোক, পেনকিলারের দাম কত? অভ্র অবাক চোখে তাকালো। এই মেয়ের মনে আছে ওই দিনের কথা? সে নিজেই তো ভুলে গেছে। অভ্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, তোমার মনে আছে?
মনে থাকবে না মানে কি? আপনি কি আমাকে ওইসব ঠকবাজদের মতো মনে করেন নাকি? আল্লাহ মাইরা আলান, শেষে কিনা সাফার কপালে ঠকবাজের ধাক্কা লাগলো। ছি ছি ছি, আল্লাহ বাঁচাও। স্যার, আপনি কি করে আমাকে এত খারাপ ভাবতে পারলেন বলেন? কি করে? সাফার এমন কথা শুনে অভ্র পুরাই ভ্যাবাচাকা খেয়ে গেল। অবাক হয়ে বলে ওঠে, আমি এমন কিছু বলিনি, তুমি শুধুই এত বেশি বলছো। আমি তো ভুলেই গেছিলাম, তাই ভেবেছি তুমিও ভুলে গেছো, তাই এমনটা বলেছি। তুমি কি এতে কষ্ট পেয়েছো? অবশ্যই পেয়েছি, এটা তো কষ্ট পাওয়ার কথা। সব বাদ দেন, আপনি দাম বলেন, আমি দিচ্ছি। না না, টাকা দিতে হবে না। আমার ভাইয়ের ডাক্তার, ও ফ্রিতে দিয়েছে ওষুধ, তাই আমার নিজেরও টাকা লাগেনি। সাফা এবার একটা প্রসারিত হাসি দিয়ে বলে ওঠে, তবে তো ভালোই হয়েছে। তাহলে আমি আসি স্যার, আপনি বরং ফুল গুনেন। অভ্র হাবার মতো তাকিয়ে আছে। জলপাই রঙের গোল জামাটা সাফাকে মারাত্মক লাগছে। গলায় বিশাল করে ওড়না ঝুলানো, আর চুলগুলো প্রতিবারের মতোই কাঠি দিয়ে আটকানো। স্বভাবগুলো বাচ্চাদের মতো। এই এখন যেমন বাচ্চাদের মতো দুলিয়ে দুলে হাঁটছে। অভ্র হাসলো। নিভ্র কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার শূন্যে ভাসছে। সামনে বিস্তর জায়গা জুড়ে মাঠ, তাতে কিছু বাচ্চা বল নিয়ে খেলছে। নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাচ্চাদের প্রতি তার একটা আলাদা অনুভূতি আছে, যা আর কিছু প্রতি নেই। ভালো লাগে এদের তার। একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ের চুল টানছে আর ঝগড়া করছে। নিভ্র হেসে ওঠে। তাকে হাসতে দেখে নার্স প্রচন্ডভাবে অবাক হয়। তার 3 বছরের নার্সিং পেশায় আজ প্রথম সে নিভ্রনীলকে হাসতে দেখেছে। অল্প বয়স হয় সেও এই নিভ্রর প্রেমে পড়া একজন, কিন্তু ভয়ে কখনো সামনে আসা হয় না। আসলে হাত পা কাঁপে, এটা শুধু তার না, সকলেরই হয়। তবে কাছ থেকে দেখার সুযোগ তার আজকেই হয়েছে, তাও নিভ্র অসুস্থ হয়। নার্সকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র ভ্রু কুঁচকে তাকালো। সাথে সাথেই নার্স রুম ত্যাগ করলো। ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে। নিভ্র সোফায় বসে ফোনে কিছু রোগীদের ইনফরমেশন নিচ্ছে। 7 দিন তাকে থাকতে বলা হয়েছে। নিভ্র নীলকে একটা মেয়ে 7 দিন হসপিটালে থাকার ব্যবস্থা করেছে। ভাবতেই নিভ্র হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করেছিল। মেয়েটার সাধারণ না, এটা তার বোঝা হয়ে গেছে। হয়তো ভীতুও না, প্রচন্ড সাহস তার। তা না হলে নিভ্র নীলের সামনে দাঁড়াতে পারতো না। লাইব্রেরিতে টেবিলে বই বিছিয়ে ঘুমাচ্ছে সাফা। আজ সে প্রচন্ড ক্লান্ত। ইংরেজি পড়তে আসলেই তার ক্লান্তি 2-3 ডিগ্রি হাই হয়ে যায়। তার ধারণা ইংলিশের মতো ভয়ঙ্কর সাবজেক্ট পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। এই ইংলিশ যে আবিষ্কার করেছে, তাকে পেলে খুন করে জেলের ভাত খেতেও সে রাজি। কিন্তু শালা মনে হয় আরো আগেই মরে ভূত হয়ে গেছে, রেখে গেছে তার ভূতের অস্তিত্ব ইংলিশ। অভ্র কিছু বই নিতে লাইব্রেরিতে এসেছে। এখন ভার্সিটি ছুটি হয়ে গেছে, লাইব্রেরিতে কেউ নেই ভেবেই সে এসেছে। তা না হলে মেয়েরা তাকে দেখলেই গায়ে পড়ে স্যার স্যার করে। প্রচন্ড বিরক্ত নিয়ে তখন সে চশমাটা উঠানামা করায়। আর কিছু বলতেও পারে না সে। লাইব্রেরিতে ঢুকে বই খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে অভ্র থমকে দাঁড়ায়। তার চোখে আটকা পড়ে এক ঘুমন্ত পরীর মায়াজালে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা টেবিলে হাত গুজে তার উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সামনে কিছু অগোছালো চুল এসে তার মুখের উপর আছড়ে পড়ছে। মাঝামাঝি সে বিরক্ত নিয়ে চোখ কচলাচ্ছে। অভ্র ধীর পায়ে সাফার সামনে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে। এক চিলতে রোদ এসে সাফাকে নাড়িয়ে দেয়। ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে উঠেই সে অভ্রকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। সাথে সাথে ভূত দেখার মতো চমকে যায় সে। বলে ওঠে, আপনি এখানে? কেন, লাইব্রেরি কি তোমার একার নাকি? তা কেন হবে, কিন্তু আপনি এখানে এখন তাই জিজ্ঞাসা করছিলাম। অভ্র কথা ঘুরিয়ে সামনে এক গাদা বই থেকে একটা বই নিতে নিতে বলে ওঠে, ইংলিশ নিয়ে রিসার্চ করছো নাকি? মোটেও না। আমার কি মাথা খারাপ নাকি যে এই ফাউল সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে যাব? একটা আজাইরা সাবজেক্ট। আপনি বলেন আমাদেরকে এই সাবজেক্ট দেওয়ার কোনো মানে আছে? আমাদের কাজ জামা কাপড় ডিজাইন করা। এই ঘাসপুস কি হবে? ইংলিশ ঘাসপুস সাবজেক্ট। তা
নয়তো কি, 2 দিন পর যদি ক্লাস টেস্ট না হতো আমি মরে গেলেও এই সাবজেক্ট ধরতাম না। কিন্তু এখন কি করব, এই গ্রামারসগুলো দেখো। অভ্র হাসলো, এরপর বলে ওঠে, সমস্যা নেই, পৃথিবীর সবাই সব দিক দিয়ে বেস্ট হয় না। তোমাকে আমি এই বইগুলো থেকে কিছু কিছু দাগিয়ে দিয়ে পড়ে নেবে, দেখবে ভালো নাম্বার পাবে টেস্টে। সাফা লাফিয়ে উঠে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার। অভ্র ভ্রু কুঁচকে বলে ওঠে, থ্যাংক ইউ মানে? আরে থ্যাঙ্কস এর স্পেশাল ভার্সন। অভ্র আবার হাসতে হাসতেই সাফাকে দাগিয়ে দিতে লাগলো। হৃদয়ে দলা লাগলো কড়া রোদে সারা শহর ডুবে আছে। রোদ তার সোনালী কিরণে সবাইকে মুগ্ধ করছে। সাফা রিকশায় বসে আছে, তার সারা শরীর ভিজে চুপচুপ হয়ে আছে। ঘামের সাথে এক স্নিগ্ধ পানি ছিটেতে শরীর চিকচিক করছে। সাদা সালোয়ার কামিজের রং কালকা ফ্যাকাশে হয়ে গেছে। কাঠি দিয়ে আটকানো চুলের ভাঁজ থেকে কিছু চুল এলোমেলো হয়ে তার কপালে লেপ্টে আছে। সাফার মনে এখন এক স্বচ্ছ খুশির ঝিলিক দিচ্ছে। তার ইচ্ছে করছে ডানা ছাপটে উড়ে বেড়াতে, ঠিক যেমন প্রজাপতিরা উড়ে। আবার ইচ্ছে করছে জোনাকির মতো উড়ে উড়ে আলোর বিচরণ করতে। কিন্তু দুঃখের বিষয়, তার তো ডানাই নেই। তবুও সে দুহাত প্রসারিত করে এই রোদ বৃষ্টির মিলন মেলায় নিজেকে সামিল করছে। ছোটবেলায় তার মা বলতো রোদ বৃষ্টি একসাথে হলেই শিয়াল মামার বিয়ে হয়। তবে কি আজ শিয়াল মামার বিয়ে? সাফা হাতগুলো আবার প্রসারিত করে চোখ বুঝে। তার মনে হচ্ছে রোদের এই করুণ ব্যবহারকে সামলাতেই বৃষ্টির এমন ঝিরিঝিরি আগমন। কঠোর রোদে বৃষ্টিটা কি সুন্দর দল বেঁধে ঝাপাং ঝাপাং করে শহরের বুকে বর্ষণ হচ্ছে। যেমন জোনাকিরা অন্ধকারে আলো ছড়ায়, ঠিক একইভাবে রোদের তীব্রতা কমাতেই বৃষ্টির এমন মিষ্টি আগমন। নিজের মনের এসব ভেবেই সে এক প্রকার প্রশান্তির দীর্ঘশ্বাস নেই। ভার্সিটি থেকে ফেরার সময়ে কঠোর রোদের তাপে তার মাথা দাপ করছিল, কিন্তু এখন কেমন প্রশান্তি লাগছে। ঘামের সেই বিশ্রী গন্ধ আর আঁকছে না। সাফার মনে হচ্ছে চলন্ত রিক্সা তার সাথেই কেউ ঠেসে উঠে বসেছে। সাথে সাথে চোখ জোড়া চড়ক করে খুলে সে পাশে তাকাতেই হতভম্ব। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই আপনার সাহস তো কম না, এভাবে আমার পাশে বসার মানে কি? এইগুলো কোন ধরনের অশুভতা? আর কি চোখে রিক পড়ে এমনি আমার পাশে কেন বসেছেন? নামেন। সাফার এমন ঝাঁঝালো গলা শুনে নিভ্র কিঞ্চিত ভ্রুকুচকালো, কিন্তু জবাবে কিছু না বলে একটু ঠেসে বসার চেষ্টা করছে। জীবনে প্রথম রিকশায় উঠলে যা হয় আর কি। নিভ্র ভাবতেও পারেনি তার জীবনে রিকশা চড়ার মতো এমন অভিজ্ঞতাও হতে পারে। কি আর করার, সবই কপালের দোষ। আরিফ তার গাড়ি চেক না করেই রেখেছে, যার কারণে গাড়ির তেল শূন্য হয়ে পড়ে সে নিয়ে বেরিয়েছে। কিছু দূর আসার পরে তেল যে শূন্য থেকে মাইনাসে চলে আসছে, এটা গাড়ির যখন খটখট করে থেমে গেছে তখনই সে টের পেয়েছে। আফসোস, তখন কিছুই করার ছিল না। গাড়ির বাইরে আসতেই মেয়েদের কিছু সংখ্যক ভিড় জমে গেছে, তাই না পারতেই সাফার চলন্ত রিকশায় আশ্রয় নিতে হয়েছে। বাসা থেকে মাস্কও নিয়ে আসেনি, তাই এত বিপদে পড়তে হচ্ছে। কিন্তু সাফার এমন রকচটা কথা শুনে সে ভারী অবাকতায় ভুগছে। সে ভাবতেও পারছে না নিভ্রনীলকে কোনো মেয়ে প্রথম দেখে এভাবে চিৎকার করে উঠতে পারে। প্রথম দেখায় বহু মেয়েকে সেন্সলেস হতে দেখেছে, এমনকি চিৎকার করতেও দেখেছে, কিন্তু এই মেয়ের মতো রেগে যেতে দেখেনি। যদিও একে সে ভালো করেই চেনে। 7 দিন হসপিটালে থাকতে হয়েছে এই মহারিনীর জন্য। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ খুন করে দিত, কিন্তু একে কেন যে বকতেও পারছে না তা নিভ্রের জানা নেই। এর মাঝে সাফা আবার চেঁচিয়ে ওঠে, এই রিক্সাওয়ালা মামা, রিক্সা থামান আর আপনি নামেন। নিভ্র একটু বিরক্ত নিয়ে তাকিয়ে রিক্সাওয়ালাকে বলে ওঠে, এই রিক্সা চৌধুরী বিলায় যাব, যত অ্যামাউন্ট চাও দেব। ও সরি, মানে যত টাকা চাও। রিক্সা চালক একটা 25 থেকে 26 বছরের ছেলে, তার উপর নিভ্রনীলের ফ্যান। নিভ্রনীল এখনকার স্টাইল আইকন। তার স্টাইল
দেশ ছাড়িয়ে এখন বিদেশেও বহু নাম কামিয়েছে, কারণ নিভ্র শুধু দেশে না বিদেশেরও নাম করা মডেল। রিক্সা চালক দাঁত কেলিয়ে একরাশ খুশি নিয়ে বলে ওঠে, নভরনীল ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি কি আপনার লগে একটা সেলফি তুলতে পারবো? আচ্ছা তুলিও, আগে বাসায় নিয়ে যাও। রিক্সা চালক খুশিতে রিক্সায় উঠে পড়ে। সাফা এত সময় হাঁ করে এদের কথা শুনছিল। এবার সে নিভ্রের মুখের দিকে তাকায়। লাল সাদা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, চোখগুলো ভারী অদ্ভুত সুন্দর, একদম গাঢ় সবুজ রং। চুলগুলো তুর্কি স্টাইলে পেছনে সেট করা, সিল্কি হয় কিছু চুল কপালে ডান চোখের কাছে এসে লেপ্টে আছে। বৃষ্টির পানিতে সাদা গেঞ্জি ভিজে চুপচুপ হয়ে আছে, গেঞ্জির বোতাম খোলা, যার মাঝে আবার গোল কালো ফ্রেমে সানগ্লাস ঝোলানো। হাতের বাদামি রঙের পশমগুলো লেপ্টে আছে, সাদা হাত কালো একটা বাদামি ব্র্যান্ডের ঘড়িও আছে। সাফা এবার মনে মনে বলে ওঠে, ম্যাগাজিনের চাইতেও বাস্তবে বেশি সুন্দর। একে প্রথম দেখেই ক্রাশ খেয়েছে, কিন্তু এত শয়তান জানলে কখনোই ক্রাশ খেত না। যাই হোক, একে আজই ক্রাশ থেকে বাদ দিল সে। কেমন লোক, এত কিছু বলার পরেও বসে আছে। সাফা এবার মুখ কুচকে বলে ওঠে, আপনি নির্ভনীল না? হ্যাঁ হ্যাঁ সেই তো, কিন্তু রিক্সায় কেন? ও নিজের গাড়ি বুঝি নাই, নাকি গার্লফ্রেন্ড বের করে দিছে নিজের গাড়ি থেকে? যে যাই করুক না কেন, এত শত বুঝি না। নামেন আমার রিক্সা থেকে। আর এই যে রিক্সাওয়ালা মামা, আপনি ওনার কথা তো নাচানাচি করছেন কেন বলেন তো? আপনার সাহস তো কম না? আমি আগে রিক্সা ভাড়া করছি, তাই আমার বাসা আগে যাবে, বুঝলেন? সাফার চেঁচানিতে নিভ্র ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, আগে ওর বাসায় চলো, ওকে নামিয়ে তারপর আমার বাসায়। নিভ্রর এমন কথায় সাফা তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে ওঠে, তবু আপনি রিক্সা থেকে নামেন। আজব লোক তো। সেলিব্রিটি হয়েছেন তো কি হয়েছে? আমি আপনার ফাউল ফ্যানদের মতো না, বুঝলেন, যে আপনাকে দেখেই ফিট হব। নামেন আমার রিক্সা থেকে। নিভ্র এবার প্রচন্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, তোমার রিক্সা কিভাবে হলো? এই কথায় কথা তুমি কেন বলেন? আপনি করে বলবেন। আর আমি যেহেতু আগে উঠছি, তাই এটা আমার রিক্সা, বুঝলেন? আর বুঝলে ফুটেন। রিক্সা চালক এবার পেছনে ঘুরে বলে ওঠে, আরে ম্যাডাম, আপনি ভাইরে চিনেন না? উনি নাম করা মডেল, আমার তো সবচাইতে প্রিয়। মেয়েদের মতো তারে দেখলি পাগলের মতো চিল্লাই। আর আপনি কিনা রিক্সা থেকে নেমেই দিতে চাচ্ছেন? আপনি মেয়ে কিনা আমার তো তাই ভাবতে মন চাইতেছে। সাফার মাথায় হাত। এই লোক বলে কি? আল্লাহ, কেউ মাইরা হালা, এটা কেমন কথা? সাফা মেয়ে কিনা? শালা রিক্সাওয়ালার কপালে আজকে শনির দশা আছে। সাফার রাগী গলায় চেঁচিয়ে বলে ওঠে, এই আপনার সাহস তো কম না? আমি মেয়ে কি না? শালা তুই তো নিজের তো পোলা না, দেখে গের মতো। তা না হলে এই ছেলেরে দেখে এত লাফালাফি ধাপাধাপি মানে হয়? শালা রিক্সাওয়ালা মামা, আপনারে তো আমি কি করবো এটাই বুঝতে পারতেছি না। এই সব আপনার জন্যই হচ্ছে। খুন করে দিব শালার মডেল ফডেল। আমার রিক্সায় উঠে আমার যত ভেজাল লাগানোর সময় লাগায়া আপনারে তো আমি। সাফা বলতে বলতেই নিভ্রের বাম হাতের বাহুতে ইচ্ছে মতো কিল দিয়েই চলেছে। রিক্সা চালকের তো সেন্স হারানো অবস্থা। বলে কি, এই মেয়ে কখনো মামা, আবার কখনো শালা, আবার একবার আপনি, একবার তুই। কথাগুলো শুনেই তার মাথা ঘুরছে। তার উপরে সে নিভ্রনীলকে এভাবে মারছে। ভাবা যায়, তার জানা মতো নিভ্রনীল প্রচন্ড রাগী একজন মানুষ। আর এই মেয়ে কি করছে? সে তো মনে মনে দুরুদ শরীফও পড়া শুরু করেছে। নিভ্র তো ভাবতেও পারেনি তাকে কেউ এভাবে মারতে পারে। মেয়েদের নরম হাতের স্পর্শ সে আগে কখনো ওইভাবে পায়নি, তাই একটু হকচকিয়ে গেছে। রিক্সা চালকের ইশারায় রিক্সা চালাতে বলে সে খপ করে সাফার হাতগুলো নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার সাফা ভয় পেয়ে পেছনে ঝুঁকে পড়ে। নিভ্র এবার বলে ওঠে, বেশি কথা বলবে না, চুপ করে বসে থাকো, তা না হলে তোমাকে ছুঁড়ে ফেলতে আমার বেশি টাইম লাগবে না। সাফা এবার প্রচন্ড ভয় পেয়েছে, তাই চুপটি মেরে বসে পড়ে মনে মনে ভাবছে চুপ থাকাই ভালো, তা না হলে এই লোক তাকে টুপ করে তুলে ঠুস করে ফেলে দিতে একবারও ভাববে না। তার উপরে যা বডি, তাকে ফেলতে যে এক বিন্দু মাত্র কষ্ট হবে না এটা তার জানা হয়ে গেছে।
অভ্র এবার চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়েছে। মেয়েটাকে দেখেই তার এখন হাসি পাচ্ছে। ফুলো ফুলো গালগুলোকে আরো ফুলিয়ে বসে আছে, গালগুলো লাল হয়ে আছে আর ঠোঁট জোড়া উল্টে ফুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো কপালে লেপটে আছে, ওড়নাটাও গায়ের সাথে লেগে আছে। নিভ্র আবার সাফার উপরে ঝুঁকে পড়তেই সে ভয়ে সিটের সাথে হালান দিয়ে চোখ বুজে হাতগুলো মুষ্টিবদ্ধ করে ওড়না খামচে আছে। নিভ্র একবার তাকিয়ে হালকা নিঃশব্দে মুচকি হেসে রিকশার হুডটা তুলে দিয়ে আবার আগের মতো বসে পড়ে, যাতে বৃষ্টির ফোঁটা গায়ে না পড়ে। যদিও তারা ভিজে চুপচুপ হয়ে আছে। সাফা এবার এক চোখ খুলে নিভ্রকে নিজের জায়গায় বসে থাকতে দেখে সেও উঠে বসে। ভয়ে তার জান পাখি উড়ে যায় অবস্থা। কিছুক্ষণ পর নীরব থাকার পর হুট করে নিভ্র বলে ওঠে, বাসা কোথায়? কেন কেন? চকিতে জবাব দেয় সাফা। আসতে বলা যায় না? এত জোরে চিৎকার করে বলার মানে হয়? কানে হাত দিয়ে বলে ওঠে, আসতেই বললাম। আপনি কিন্তু কথায় কথায় আমার অপমান করেন। এই, তুমি কি প্রত্যেক কথায় ঝগড়া করার মিশন নিয়ে নামো নাকি? আই জাস্ট হেট সাউন্ড পলিউশন, আর তুমি অল টাইম ঝগড়া চিৎকার, জাস্ট রাবিশ। হোয়াট? আপনার এত বড় সাহস? টুকটুকের অপমান? এই অপমানের প্রতিশোধ টুকটুক নিয়ে ছাড়বে। এত হাইপার হয়ে কথা বলা ছাড়া তোমার আর কোনো কাজ নেই না? আশ্চর্যজনক মেয়ে। এই ওয়েট, তোমার নাম তো সাফা টাইপের কিছু না? তাহলে এই টুকটুক আবার কে? ভ্রু কুচকে নিভ্র সাফার দিকে তাকিয়ে বলে ওঠে, ও, ওটা তো আম্মু আদর করে আমাকে টুকটুক ডাকে, তাই মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়। আমার আসল নাম তো সাফরিনা সাফা। সুন্দর না নামটা? সবাই বলে আমার মতোই কিউট। সাফা ভাব নিয়ে বলে ওঠে, কিউট? আর তুমি ও বলে একটা দীর্ঘশ্বাস নিল আর মনে মনে বলে ওঠে, ঝগড়টে মেয়ে একটা। সাফা তো রেগে আগুন, থাকে বারবার অপমান করে এই লোক। সাফা আবার ঝাঁঝালো গলায় আঙ্গুল তুলে চোখ ছোট ছোট করে বলে ওঠে, আবার অপমান? এই আপনি এমন কেন? আপনাকে তো আমি... ওয়েট, আপনি আমার নাম কিভাবে জানলেন? নিভ্র একটু ভড়কে গেল। মনে মনে ভাবছে, এই মেয়ে যদি জানে সে মাকসালা, তাহলে নিশ্চিত আবার বাড়ি টাড়ি দিবে। এমনি সে প্রবলেমে আছে। এই মেয়ে যদি আরো প্রবলেম ক্রিয়েট করে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে কথা ঘুরিয়ে বলে ওঠে, তুমিই তো বলেছো, আর তুমি আমাকে কি করবে এটা তো আমি জানি না, কিন্তু তুমি চুপ না করলে তোমাকে যে আমি রিক্সা থেকে ফেলে দেবো এটা আমার জানা আছে। এবার বুঝে থাকলে চুপ করো আর বলো বাসা কোথায়। রিক্সা আগে তোমাকে তোমার বাসায় নামিয়ে দেবে, তা না হলে তুমি যে কি করবে আমি জানি না। আল্লাহ আমাকে এত ধৈর্য কিভাবে দিচ্ছে আই ডোন্ট নো। সাফা কিছু বলতে গিয়েও আর বলল না। আবুলের মতো মুখের ভেতরে বিড়বিড় করে বলে ওঠে, আমি বলছি। তারপর আবার চুপ করে গেল। এই লোকের বিশ্বাস নেই, তাকে যদি ফেলে দেয়। না থাক, চুপ থাকাই বেটার। কিছুক্ষণ পরে বলে ওঠে, এই দাঁড়ান, এই বাড়িটাই আমার। রিক্সা চালক রিক্সা থামাতেই সাফা নেমে পড়ে। তারপর রিক্সা চালককে জিজ্ঞেস করে, ভাড়া কত? 55 টাকা। 55 টাকা? 50 থেকে 55তে চলে গেলেন? আপনার সাথে কথা বলাই বেকার। নেহাত আমি ভালো মেয়ে, তাই রিক্সাওয়ালাদের সাথে বার্গেনিং করি না। তা না হলে আপনার কপালে শুনেছিল, ফাউল লোক একটা। সাফার কথায় নিভ্রের মুখ হা হয়ে গেছে। 5 টাকার জন্য এই মেয়ে লেকচার দিয়ে দিল। আল্লাহ! নিভ্র বলে ওঠে, তোমাকে ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দেবো। এই ছেলে চলো। সাফা লাফিয়ে বলে ওঠে, চল মানে কি? আপনি কি ফকির নাকি যে আপনি আমার ভাড়া দিবেন? না, কখনো না, এটা হতেই পারে না। আপনি আমাকে ফকির মনে করেন নাকি? সব সময় অপমানের ধান্দা না? এই যে বাড়িটা ছোট হলেও নিজেদের, বুঝলেন? আমার বাবা আল্লাহর রহমতে ভালো ইনকাম করে, আর আমিও প্রাইভেট পড়াই। নিজের হাত খরচ নিজেই চালাই। আমি আত্মনির্ভরশীল মেয়ে, বুঝলেন? তাই ডোন্ট আন্ডারএস্ট মি, ওকে? এই নেন, 60 টাকা আছে। ভাঙতি নেই আপা? তাইলে ভাঙতি কই পামু? আপনার কাছে আছে? নিভ্রকে ইশারা করে বলে, আমার কাছে টাকা থাকে না, কার্ড আছে। তাইলে আপনি যে রিস্কায় উঠলেন, এর ভাড়া কিভাবে দিবেন? কৌতূহলী হয়ে বলে ওঠে সাফা, বাসায় গিয়ে ম্যানেজ করা যাবে। আচ্ছা, রিস্কাওয়ালা মামা, সবটাই আপনি রেখে দেন। রিক্সাওয়ালা এবার আর এক নাসর বান্দা হয়ে উঠল। সে কিছুতেই 5 টাকা বেশি নিবে না। শুরু হলো সাফা আর রিক্সাওয়ালা তুমুল ঝগড়া।
আর এইদিকে নিভ্রের মাথা খারাপ। একে তো জীবনে প্রথম রিকশায় উঠেছে, তার উপর আবার এত বকবক শুনে এখন আবার ঝগড়া। নিভ্র রেগে সাফার হাত থেকে থাবা মেরে টাকাগুলো নিয়ে বলে ওঠে, 50 টাকাই দাও তুমি, বাকি 5 টাকা না হয় আমি দিয়ে দিলাম। আর তুমি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে ওঠে, চালাও তো। সাফার হাতে বাকি 10 টাকা ধরিয়ে দিয়ে দ্রুত রিকশাওয়ালা রিকশা চালানো শুরু করে। সাফা তো এখন হাঁ করে আছে, মুহূর্তে চেঁচিয়ে বলে ওঠে, সাফা কারো ঋণ রাখে না, আপনারটাও শোধ করে দিব। যদি কখনো দেখা হয় মিস্টার মডেল ফডেল, মনে রাখবেন 5 টাকা পাবেন। নিভ্র মনের অজান্তেই একবার পেছনে তাকিয়ে সাফার ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকা দেখে হেসে ওঠে। তবে সব হাসির মতোই তার এই হাসিটাও শব্দবিহীন। সাফা ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে। আজ তার মন খুবই খারাপ। ঝুমার সাথে তার ঝগড়া হয়েছে, যদিও তারা ঘন্টায় 2 বার ঝগড়া করে, তবুও আজকের ঝগড়াটা সাফার অনেক দিন স্থায়ী করবে বলে ঠিক করেছে। ঝগড়ার আলাদা কোনো কারণ নেই, এক কথায় শুধুই ঝগড়া করা আর কি। তাই আজ একা একাই ফুচকা খেতে এসেছে। সাফার প্রচন্ড ঝাল দিয়ে ফুচকা খাচ্ছে, তার নাক মুখ লাল হয়ে গেছে। নিভ্র স্টুডিও থেকে ফিরছে, হঠাৎ রাস্তার পাশে সাফাকে ঝালে হাঁপাতে দেখে গাড়ি থামায়। সাফার কাছে পানির বোতল নেই আর ফুটপাতের দোকান, তাই সেখানে পানির বোতলও নাই। সাফার চোখ দিয়ে পানি ঝরছে, মুখশ্রী লাল হয়ে গেছে। নিভ্রের তেমন ইচ্ছে ছিল না সেখানে যাবার, তবুও কেন যেন সে গাড়ি থেকে নেমে পড়েছে। হাতে তার পানির বোতল, মুখে মাস্ক পরেছে। নিভ্র রাস্তা ক্রস করে সাফার সামনে দাঁড়াতেই সাফা অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকিয়ে কাশতে শুরু করে। নিভ্র তার হাতের পানির বোতলটা পাশে বেঞ্চিতে রেখে সাফার মাথায় 2-3টা টোকা দিয়ে পানির বোতল তার হাত দিয়ে বলে ওঠে, পানিগুলো খাও। সাফা পানি না খেয়ে কাশতে কাশতে বলে ওঠে, আমাকে মারতে চলে এলেন? দেখেন, আপনাকে আগেও বলছি অন্যায় যে করে এবং সহে দুজনে সমান অপরাধী। তা আমি কিন্তু আপনাকে মেরে ভুল কিছু করিনি, তো আমাকে মারলে কিন্তু আপনার খবর আছে মিস্টার ভিলেন গুন্ডা। নিভ্র বুঝতে পারলো মাস্ক পরায় তাকে সাফা চিনতে পারছে না, যদিও চিনেছে তবে তা অন্যভাবে। এদিকে সাফার অবস্থা খারাপ, নাক মুখ জ্বলে যাচ্ছে। নিভ্র চারপাশে একবার চোখ বিলিয়ে সাফা আর একটু কাছে এসে নিজের মাস্ক এক সাইড খুলে বলে ওঠে, ইউ স্টুপিড গার্ল, আমি নিভ্র নীল। সাফা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকালো আর মুখে বলে ওঠে, আপনি মডেল নাকি ভিলেন বলবেন? 2টা রোল কিভাবে করছেন? ও মাই গড, আপনি সেই লোক না যে আমার মাথা ফাটিয়েছেন? ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি ইচ্ছে করে নির্দোষ মানুষকে মারি না। আর বাই দ্য ওয়ে, খেলে খাও না খেলে নাই। কথাটা বলেই নিভ্র হাঁটা ধরে। উপকার করতে এসেছিল, যদিও এটা সে খুবই কম করে, কিন্তু কেন যেন এই মেয়েটাকে করতে ইচ্ছে হলো। কিন্তু এ যে মৃত্যুশয্যা যাত্রী হয়েও নিজের লেকচার ঝাড়বে, এটা তার জানা ছিল না। সাফা কিছুটা হাঁ করে তাকিয়ে কাশতে কাশতে এক প্রকার দৌড়ে নিভ্রের কাছে গিয়ে পানির বোতলটা টেনে নিয়ে আবার বেঞ্চিতে বসে গট গট করে পানি গিলে নিল। নিভ্র অবাক হলো না, প্যান্টের পকেটে হাত দিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে সাফাকে দেখতে শুরু করে। মেয়েটা যে কি সেটা এই নিভ্রনীল বুঝতে পারে না, ভাবতেই তার অবাক লাগে। যেখানে মানুষের কথা বলার দৃষ্টি, চেহারা, ভঙ্গির দেখে সে ওই মানুষ সম্পর্কে শর্ট টাইম বায়োডাটা দিয়ে দিতে পারত, সেখানে এই মেয়েটার বেলায় সে কিছুই তেমন করতে পারে না। সাফা পানি খেয়ে লাল লাল চোখে বলে ওঠে, ওই ভিলেন মডেল ফডেল, আপনি না আমার থেকে 5 টাকা পাবেন, আমার কিন্তু মনে আছে। নিভ্র বিরক্ত হলো। মেয়েটার বেশিরভাগ কথায় তার রাগ হওয়ার কথা, কিন্তু তা হলো না, শুধু বিরক্তটা অব্যাহত থাকে। নিভ্র হাঁটা ধরে এখানে বেশিক্ষণ থাকা মানে নিজের 12টা বাজানো, এটা সে জানে, তাই হাঁটা ধরে। কিন্তু সাফাই ফুচকার দোকানের বিল দিয়ে সাফা দৌড়ে নিভ্রে হাত ধরে। সাথে সাথে নিভ্র চমকে তাকায়। সাফার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই সাফা পাত্তা না দিয়ে দাঁত কেলিয়ে পাগুলো উঁচু করে নিভ্রর কানের কাছে এসে বলে ওঠে, সামনে না গুন্ডারা মারামারি করছে, আমাদেরকে ইচ্ছে করছে বুঝলেন, কিন্তু ওরা যদি আমাকেও মারে তবে তো আমি শেষ। তাই আপনার মতো মডেল ফডেল আর ভিলেন যদি আমার সাথে থাকে তবে দেখতে মজা হবে, আপনিও মজা পাবেন। আর আপনি তো তেমন মারামারি পারেন না, কিন্তু ওই যে গুন্ডা
একটা আছে না, কি যেন নাম, রিফাত রিফাত মনে পড়েছে, সে হেব্বি মাইর পারে, চলেন না দেখি। তার বিনিময়ে আমি আপনার 5 টাকা বাড়িয়ে 20-50 করতে পারি। বিগ অফার, রাজি হলে আপনারই লাভ, লক্ষ্মী কো ঠুকরাতে নেহি। নিভ্র অবাক চোখে তাকায়। মারামারি দেখার মাঝে কি মজা হতে পারে, আর তাকে নিয়ে যেতে চাইছে। এই মেয়ে তো জানেও না এই রিফাত তারই লোক, আর বলে কিনা মারামারি পারে না। কথাটা শুনে নিভ্র মনে মনে বাঁকা হাসে। এই মেয়ে তাকে চিনে না, তাই ভয়ও পায় না। সাফা চোখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছে। এক প্রকার নিভ্রকে টেনে নিল। নিভ্র বিরক্ত, চরমভাবে বিরক্ত সে, তবুও কিছু বলল না। সাফা নিভ্রর এক হাত ধরে রেখেছে। নিভ্র ভাবতেই পারেনি একটা মেয়ে অনায়াসে তার হাত ধরবে, যেখানে তার ধারের কাছে সে মেয়েদের তেমন ঘেঁষতে দেয় না, আর এই মেয়ে ডিরেক্ট হাত ধরে নিল। ভয়াবহ ব্যাপার। এখন তো তার রাগ হওয়ার উচিত ছিল, কিন্তু রাগ উঠছে না। এটা ভাবতেও সে বিরক্ত। অন্য মেয়েরা গায়ে পড়লে তার যেমন রাগ হয়, এই মেয়েটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু কেন? এই কেনর উত্তর নিভ্রর কাছে নেই। সে হাঁটছে, সাফা কেমন বাচ্চাদের মতো দুলে দুলে হাঁটছে, আর কত কত অদ্ভুত কথা বলছে। তার যে অদ্ভুত কথার ফুলঝুরি আছে এটা নিভ্র জানে। সে শটাং হয়ে হেঁটেই চলেছে, আর সাফা এটা ওটা বলেই চলেছে। রাস্তার একটা জায়গায় এসে সাফা চেঁচিয়ে বলে, সাইডে চলেন, বেঞ্চে বসে দেখি প্লিজ প্লিজ। নিভ্র চোখ বাঁকিয়ে তাকালো। তার মনে হচ্ছে মারামারি না, সিনেমা দেখতে এসেছে সাফা। সাফা তাকে টেনে রাস্তার পাশে বেঞ্চিতে বসালো। নিভ্র জাস্ট অবাক। সে নিজে এই জীবনের রাস্তার পাশে আসেনি, এমনকি হাঁটেওনি, আর এই মেয়ে তাকে এভাবে বসিয়ে দিল। কিছু বলতে চেয়েও সাফার হাত গুটিয়ে চকচক চোখে তাকিয়ে থাকতে দেখে কিছু বলল না। সাফা সামনের দিকে তাকিয়ে আছে। রিফাত নামে ছেলেটা অনেকগুলো লোককে মেরে দিয়েছে। হাড্ডাহাড্ডি মারামারি চলছে। নিভ্র মোবাইল বের করে কি যেন করছে। সাফা এবার চেঁচিয়ে ওঠে, ওয়াও, সেই একদম ঝাকাস। নিভ্র তাকালো না। এমনি যে কি তার জানা হয়ে গেছে। সাফা এবার আরো কাছে এগিয়ে গেল। তার কারণ ভিন্ন। এই ভিড়ের মাঝে একটা বাচ্চা আটকা পড়েছে, এখন বের হতে পারছে না, তাই কাঁদছে। যে কোনো সময় মানুষের পায়ের নিচে পড়তে পারে, তাই সাফা মাঝে ঢুকে বাচ্চাটাকে বের করতেই চাচ্ছে। ঠিক তখনই গুলির শব্দ শুরু হলো। নিভ্র পাশ ফিরে তাকালো, কিন্তু সাফাকে না দেখে এদিক ওদিক খুঁজতে লাগলো। সাফা যে জায়গায় আছে ঠিক সেদিকে রিফাতের একটা ছেলেও আছে। তাকে গুলি করতে সাফার গায়ে লাগবে। নিভ্র দ্রুত বেগে উঠে দাঁড়ালো, সামনে এগিয়ে যেতে লাগলো। সাফা বাচ্চাটাকে বের করে। হাসি হাসি মুখে দাঁড়াতেই গুলির শব্দে সে কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ায়। অনেকক্ষণ পরে চোখ খুলে সাফা নিজের সামনে 2-3টা লাশ পড়ে থাকতে দেখে। চোখ বড় বড় করে তাকালো। নিভ্র হাতের রিভলভার একপাশে ফেলে রিফাতকে ইশারা দিল রাস্তা থেকে এগুলো সরাতে। সাফার সামনে এসে নিভ্র ঠাঠি একটা চর বসিয়ে দিল। চরের 5টা আঙ্গুল 4টাই সাফার গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। নিভ্র কপাট রাগ নিয়ে বলে ওঠে, স্টুপিড লেডি, ফাইজলামের লিমিট থাকে। আনলিমিটেড ফাইজলামি আই জাস্ট হেট। জাস্ট গো টু ইউর হোম, তা না হলে গুলি করে এখনই এদের মতো ফেলে দেব। ইউ ডোন্ট নো হু অ্যাম আই, গো। সাফা ভয়ে জমে সেখানে দাঁড়িয়ে রইল। তার মাথাটা ভো ভো করে ঘুরছে। রক্তে তার প্রচন্ড রকমের ফোবিয়া আছে, তার উপর নিভ্রর ভয়ঙ্কর থাপ্পড়। সাফা তো মাথা ঘুরে পড়ে যাবে ভাব। নিভ্র কথাগুলো বলেই বড় বড় পা ফেলে হাঁটা দেয়। এই মেয়ের সাথে থেকে মাথা খারাপ করার ইচ্ছে তার বিন্দু মাত্র নেই। সাফা ধীর পায়ে বেঞ্চিতে বসে পড়ে। সাফার মাথা ঘুরছে। নিভ্র গাড়ি নিয়ে মোড় ঘুরাতেই সাফাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে গাড়ি থেকে নামতে চেয়েও নামলো না। সামনে রিক্সাওয়ালাকে গ্লাস খুলে সাফার কাছে যেতে বলে। রিক্সাওয়ালা সাফার কাছে আসতেই সাফা একবার তাকালো, তারপর ধীর পায়ে উঠে বসলো। বাসায় যেতে চায় সে। নিভ্র রিফাতকে কাছে ডাকলো আর বলে ওঠে, মেয়েটা বাসার গেটে না ঢোকা পর্যন্ত ওর সাথে সাথে থাকবি, আর বাসায় ঢুকলে কল দিবি। রিফাত অবাক হয়ে বলে, আচ্ছা ভাই। রিফাত নিভ্রের কাজে প্রচন্ড রকমের অবাক হয়েছে। সে আজ অনেক বছর নিভ্রের জন্য কাজ করে, কিন্তু কখনো মেয়েদের নিয়ে কথা বলতে দেখেনি।
আর আজ কিনা মেয়েটাকে দেখে রাখতে বলছে। তাছাড়াও মেয়েটার জন্য সে এইভাবে কাটা কাটা গুলি করেছে। তা না হলে আর যাই হোক, নিভ্র হুটহাট করে গুলি করার পাত্র না। কথাগুলো ভাবতেই সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তার মাথায় এটা এলো না নিভ্র মেয়েটাকে এভাবে চড় দিল কেন। সাফা মাথা চেপে বসে আছে, মাথায় তার প্রচন্ড ঘুরছে। হাতের উল্টো পিঠ দিয়ে কিছুক্ষণ পরপর মাথায় ঘাম মুছছে, মোছার পরেও কপালে চুয়ে চুয়ে ঘাম পড়ছে। সাফার সারা শরীর কাঁপছে। আসলে সে যতটা সাহস দেখায় ততটাও নয়। এভাবে তাজা রক্ত দেখে তার এই অবস্থা হচ্ছে। রক্তে প্রচন্ডভাবে তার ফোবিয়া আছে। নিজের মাকে সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে, সে থেকেই এই রোগ তার মাঝে প্রবেশ করেছে। সাফার মনে হচ্ছে দুনিয়াদারি ঘুরছে। সে রিকশার পাশে হুডটা চেপে ধরে নিজের ঘোলাটে চোখ চারপাশে চোখ বোলায়, এদিক ওদিক তাকাতে থাকে। বাসা কখন আসবে মনে মনে এটাই দোয়া করছে। রিকশাটা খটখট করে তাদের বাসার সামনে এসে পড়ে। সাফা কেঁপে কেঁপে রিকশা থেকে নিচে নেমে দাঁড়ায়, একবার ঢুলে পড়ে যেতেও নেয়। রিকশা চালক চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, খুকি তুই কি অসুস্থ? তেমন কিছু না চাচা, এটা আপনার ভাড়া। সাফা ডুল পায়ে হেঁটে ছোট কেচি গেট খুলে ভেতরে ঢুকতেই রিফাত গাড়ি থেকে এবার ভালো করে তাকিয়ে নেয়। তারপর মোবাইলে কানে নিয়ে নিভ্রকে কল করে আর বলে ওঠে, ভাই মেয়েটা গেটের ভিতরে ঢুকে গেছে। অপর পাশ থেকে নিভ্র বলে ওঠে, ঠিক আছে চলে আয়। মোবাইল পকেটে ঢুকিয়ে রিফাত আবার একবার কৌতূহল নিয়ে গেটের দিকে তাকায়। তার মনে এখন একটাই কথা, তার জানা মতে নিভ্রনীল কোনো মেয়ের সাথে তেমন একটা কথা বলে না, সবসময় মেয়ের ফ্যানদের থেকেও দূরে থাকে। কয়েকজন মেয়ে বাদে তাদের আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যেতে দেখেনি। আর যাদের সাথে একটু একটু কথা বলে তাও কাজের খাতিরে। এই প্রথম তাকে এমন একটা মেয়ের জন্য নিজের পার্সোনাল রিভলভার ইউজ করতে দেখেছে। সে আবার বাসায় পৌঁছেছে কিনা খবরও নিতে বলেছে, কিন্তু কেন? এই কেনর উত্তর রিফাতের কাছে নেই। তার ধারণা মতে নিভ্রনীল রহস্যময়, ভয়ঙ্কর, আশ্চর্য, রাগী, তেজি টাইপের ভদ্র ছেলে, যাকে বোঝা মুশকিল। কথাটা ভেবে তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে সামনে এগিয়ে চলে। সাফা বহু কষ্টে নিজের বাসায় বেলটা চাপে, কিন্তু দ্বিতীয়বার চাপার শক্তি তার মাঝে নেই, তাই নিচেই বসে পড়ে। চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সে ক্লান্তি নিয়ে দেয়াল ঘেঁষে চোখ বুঝে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।